Now, treatment. What should be the treatment option? Medical management and surgical management. Medical management ভিতরে আমরা কি বলছি? Aggressive resuscitation. Antibiotics with broad spectrum coverage. এই দুটো হলো আমাদের মেডিকেল ম্যানেজমেন্ট। অ্যাগ্রেসিভ রিসাসিটেশন বলতে আমরা কি বোঝাচ্ছি? অ্যাগ্রেসিভ রিসাসিটেশন মানে এই পেশেন্ট যখন তোমার কাছে আসছে সে তখন এক্সট্রিমলি সিক, হি হ্যাজ গট ট্রিমেন্ডাস পেন, হি হ্যাজ গট ফাউল স্মেলিং ডিসচার্জ, হি হ্যাড গট সাম কনস্টিটিউশনাল অ্যাবনর্মালিটিস, তার ফিভার আছে, সে খেতে পাচ্ছে না, এই সমস্ত সিচুয়েশনগুলো নিয়ে তোমার কাছে আসবে। সে কি তোমার আমার মতো প্যান্ট শার্ট পরে আসবে? নিশ্চয় না, পারলে কাপড়টা খুলেই সে আসে। সিচুয়েশন ওয়াজ সো ওরসন যে পেশেন্ট তখন যে লুঙ্গি বা ট্রাউজার যা ইউজুয়ালি পরে এটাও না পরতে হলে তার জন্য বেটার হয়, এরকম ব্যাড সিচুয়েশন হয়। ঠিক আছে? তো তোমরা যখন ওয়ার্ডে কাজ করবে নিশ্চয়ই তোমাদের চোখের সামনে পড়বে, এটা খুব আনকমন ডিজিজ না, ফ্রিকোয়েন্টলি পাওয়া যায়। আমরা তো এই ভেরি রিসেন্ট বোধহয় 1-2 মাসের ভিতরে 2টা পেশেন্টকে আমরা ট্রিট করেছি এরকম। অল আর ইমপ্রুভ এবং তাদেরকে আমরা ছেড়েও দিয়েছি লাস্টলি ফর দি গ্রেস অফ দি গড। তো তাহলে এই পেশেন্টকে তোমাকে মানে সে সাথে সাথে আসার সাথে সাথে ফার্স্টলি তুমি তাকে সিমটমেটিক ট্রিটমেন্ট স্টার্ট করো। এইটাই হচ্ছে অ্যাগ্রেসিভ তোমার রিসাসিটেশন। সিমটমেটিক ট্রিটমেন্টের বলতে কি, পেশেন্টের একটা তুমি বুঝতেছো যে একটা ইনফেক্টিভ ফোকাস আছে, পচা গন্ধ আসছে, তুমি একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দাও। তোমার জানা মতে যে অ্যান্টিবায়োটিকটা সব কিছুকে কভারেজ করে, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, এরকম তুমি স্টার্ট করে দিলে। কমনলি আমরা কি করি, সেফটি একজনটা দেই যেটা 3rd জেনারেশন সিফালোস্পোরিনটা দেই যেটা বোথ কভার করে। কিন্তু আমরা জানি যে এই ডিজিজটা শুধু এই গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভের বাইরে আরও কিছু অসভ্য অর্গানিজম আছে যেগুলো দ্বারা হতে পারে। তাহলে তুমি তার সাথে একটা মেট্রোনাজল যোগ করে দাও, কারণ মেট্রোনাজল অ্যানারোবিক অর্গানিজমগুলোর জন্য হাইলি ইফেক্টিভ। এই মেট্রোনাজল একটা ড্রাগ যেটা সিন্স লং ইয়ার্স ধরে চলে আসছে, স্টিল দেন এর কোনো রেজিস্ট্যান্সে ডেভেলপ করেনি। কেন? উই ডোন্ট নো। তাহলে এর সাথে একটা মেট্রোনাজল যোগ করে দিলে এই দুটো অ্যান্টিবায়োটিক তোমার চলা শুরু হয়ে গেল। আমরা কিন্তু ব্লাইন্ডলি দিচ্ছি, কোনো কালচার সেন্সিটিভিটি নাই, আমরা শুধু সিমটম দেখে দিচ্ছি। তারপরে আমরা কি করব, পেশেন্টের ফিভার আছে, তাহলে তুমি অ্যান্টিপাইরেটিক ড্রাগ যোগ করো, সাথে একটা অ্যান্টি আলসার ড্রাগ যোগ করো। ও কিছু খেতে পাচ্ছে না, তাকে একটা আইভি ফ্লুইডের ব্যবস্থা করো। যদি সে গ্রসলি এনিমিক হয়ে থাকে, ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা করো। তারপরে কি করবা, এইবার তাকে উনটা যেখান থেকে পচা গন্ধ বেরোচ্ছে ওইটা একটু ক্লিন করার চেষ্টা করো। এটা সহজে ক্লিন হবে না, বাট এবিট ক্লিন করে যদি জায়গাটাকে একটু পেশেন্টকে স্বস্তি দিতে পারো, এই আইডিয়া নিয়ে একটু ড্রেসিং করো। এইগুলোই হচ্ছে রিসাসিটেশন। ঠিক আছে? তাহলে তুমি তাকে আইভি ফ্লুইড দিচ্ছ, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিচ্ছ, অ্যান্টিপাইরেটিক ড্রাগ দিচ্ছ, অ্যানালজেসিক ড্রাগ দিচ্ছ। ঠিক আছে? আচ্ছা, এবার উনটাকে একটু ক্লিন করার চেষ্টা করছো। এরপরে আসো সার্জিক্যাল ট্রিটমেন্ট। তো যখন তুমি তাকে এই কনজারভেটিভ ট্রিটমেন্ট ইমিডিয়েটলি রিসাসিটেশন স্টার্ট করলে, সাথে সাথে তুমি তার যে ইনভেস্টিগেশন তুমি যেটা চুজ করেছো, যে আমি তাকে ব্লাড টেস্ট করতে পাঠাবো, একটা এক্স-রে করতে পাঠাবো, ইউরিন টেস্ট করতে পাঠাবো, এগুলো মেইনওয়াইল তুমি অ্যাডভাইস করে করার চেষ্টা করো। তারপরে আসছে কি দেখো সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্টে বলতে কি, ইমার্জেন্ট সার্জিক্যাল এক্সিশন অফ অল নেক্রোটিক টিস্যু। সার্জিক্যাল ট্রিটমেন্টে যখন যাচ্ছ, যখন তুমি নেক্রোটিক টিস্যু এক্সিশন করতে যাবা, ও কি তোমাকে ও এমনি শুয়ে থাকবে আর তুমি সিজার দিয়ে কাটতে, whether he will allow or not, সে অ্যালাউ করবে না। তাহলে এই পেশেন্টকে তোমার দ্রুত তোমার জিএ ফিটনেসের জন্য হোক অথবা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে ফিটনেসের জন্য অ্যানেস্থেটিক প্রি অ্যানেস্থেটিক চেক আপটাও সেরে ফেলতে হবে। ফেলে আন্ডার অ্যানেস্থেসিয়া এইবার তুমি আইদার জিএ অর স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে তুমি ইমার্জেন্ট সার্জিক্যাল এক্সিশন অফ অল নেক্রোটিক টিস্যু, তুমি এবার সব পচা পচা জিনিসগুলো কাটা শুরু করলে। কি কাটছো এটা দেখার দরকার নেই, তুমি এটাকে নার্ভ কাটছো না আর্টারি কাটছো না মাসেল কাটছো না স্কিন কাটছো দেখার দরকার। হুইচ ওয়ান ইজ নেক্রোটিক, ইউ শুড হ্যাভ টু এক্সারসাইজ দোজ থিংস। ঠিক আছে? আচ্ছা, দি স্কিন শুড বি ওয়াইডলি ওপেন, এবং স্কিনটা ভিতরে ঘা থাকে বেশি, ইনফেক্টেড পোর্শন থাকে ভিতরে বেশি, সো স্কিনটাকে তোমাকে ওয়াইড একটু বড় করে কাটতে হবে ফর ফ্রি ড্রেনেজ। তারপরে আছে রিডিব্রাইভমেন্ট।
What do you mean by debridement? Yes, আমরা যেটা আগে করলাম যে নেক্রোটিক টিস্যু এক্সারসাইজ করে ড্রেসিং করাটাকে আমরা বলি ডিব্রাইভমেন্ট। তাহলে এই ডিব্রাইভমেন্টটা প্রথমে তুমি করেছো, বাট ফার্স্ট টাইম ইজ নট সাফিসিয়েন্ট, ইট নিডস ফ্রিকোয়েন্ট ডিব্রাইভমেন্ট। কারণ ডিজিজের সাথে তো তুমি এখনও ওর ঘাড়ে হাত দিতে পারো নি, ঘাড়ে হাত দিতে পেরে গলাটা টিপে যখন ধরতে পারবা ও তখন থামবে, তার আগে তো থামবে না, ওর অর্গানিজম তো কাজ করেই যাচ্ছে। তো তুমি প্রথমেই পেয়েছো ওকে, তুমি কিন্তু রোগ জীবাণুর গায়ে হাতও দিতে পারো নাই। সো ও পচা কাজ হতেই থাকবে এবং রিডিব্রাইভমেন্ট তোমার দরকার, একাধিকবার তোমাকে পচা জিনিসগুলো কাটতে হবে। তারপরে ইফ নেসেসারি ফিকাল ডাইভারশন দরকার, কারণ পেরিয়ানাল রিজনটাকে যদি গ্রসলি ইনফেক্টেড হয়ে যায়, যদি স্কিনগুলো অ্যানাসের চারি স্কিনগুলো গ্রসলি ড্যামেজ হয়ে যায়, তাহলে যখন তুমি স্টুল পাস করবে, স্টুল যদি ওখানে লেগে যাওয়ার চান্স থাকে, তাহলে ইভেন ইউ মে হ্যাভ টু ডু স্টুল ফিকাল ডাইভারশন, দ্যাট ইজ ইউ মে হ্যাভ টু ডে স্টমা করতে হবে। ঠিক আছে? তাহলে কত অসভ্য জিনিস চিন্তা করো, কারণ স্টুলের সাথে তো পচা জিনিসগুলো আসে, তো সেটা যাতে উনকে কন্টামিনেটেড করতে না পারে, এরকম কোনো ব্যাড সিচুয়েশন হলে উই মে নিড সাম স্টমা, দ্যাট ইজ দি স্টুল ডাইভারশন করা লাগতে পারে। সব পেশেন্টের যে লাগবে ইট ইস নট নেসেসারিলি, বাট মে নিড। ইভেন ইউরিনারি ডাইভারশন লাগবে, ইউরিনারি ডাইভারশনের জন্য ক্যাথেটার আমরা দিয়ে দেবো, তাহলে সেখানে ইউরিনারি ডাইভারশনটা হয়ে গেল। এরপরে দেখো সামটাইমস যদি দেখা যায় যে টেস্টিস একদম ড্যামেজ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ স্কুটামের স্কিনগুলো সব উঠে চলে গেছে, টেস্টিসটাকে কোথাও রাখার জায়গা নেই, আমরা অনেক সময় পেশেন্ট পাই জাস্ট স্পারমেটিক কর্ডের উপরে নিচে টেস্টিসে হ্যাং করছে। সাচ সিচুয়েশান, এরকম সিচুয়েশানে আমাদের যদি উন্ডা হিলিং স্টেজ এরকম হয়, তাহলে উই ক্যান মানে বারিড ইট, মানে অন আইদার ইনার সারফেস অফ দি থাই, লেফট আর রাইট থাইয়ের ইনার মিডিয়াল সারফেসে আমরা ওটাকে বারিড করে দিতে পারি, ইফ ইট ইজ হেলদি। আর ইফ ইট ইজ নট হেলদি, দেন উই মে হ্যাভ টু নিড দি অর্কিডেক্টমি। ঠিক আছে? তাহলে এতগুলো কাজ তোমাকে করতে হবে। এরপরে যখন তুমি দেখলে যে ডিব্রাইভমেন্টের আর প্রয়োজন নাই, অল দি ডেড অ্যান্ড ডিভাইটালাইজড টিস্যু হ্যাভ ডান, পেশেন্ট ইমপ্রুভ করছে, দ্যাট ইজ এ হেলদি টিস্যু, রিজেনারেট করা শুরু হয়ে গেছে, এই স্টেজে যখন তুমি যাবা, তখন দি কোশ্চেন ফর রিকনস্ট্রাকশন। কারণ তখন আগে যখন তুমি পেয়েছো তখন ইচ্ছা মতো কেটেছো, ফ্রিনেস রয়েছে তোমার, যেটা পচা আছে সেইটাই, যেটা নেক্রোটিক টিস্যু, দ্যাট শুড হ্যাভ টু বি এক্সারসাইজ। এখন এবার যখন উন্ডা হিলিং স্টেজে আসলো, দেন ইউ শুড টু সার্চ ফর হোয়াট ব্যাড থিং আই হ্যাভ ডান, আমি কি কি কেটেছি, কতটুকু কেটেছি, এবং এই পেশেন্টকে নর্মাল শেপে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, দ্যাট ইজ রিকনস্ট্রাকশন করতে হবে। সেই রিকনস্ট্রাকশনের ভিতরে ইট মে বি ডান বাই লোকাল স্কিন ফ্ল্যাপ কভারেজ করা যেতে পারে, আবার স্প্লিট থিকনেস স্কিন গ্রাফট করা যেতে পারে, ইভেন মাস্কুলার ফ্ল্যাপ হুইচ আর ইউজ টু ফিল এ ক্যাভিটি। তাহলে এতগুলো কাজ আমাদের লাগতে পারে। ঠিক আছে? যদি স্কিনটা এন্ড টু এন্ড অ্যাপোজিশন করা যায় খুব ভালো, না হলে স্কিন গ্রাফটিং করতে হবে, ইভেন মাসেল গ্রাফট করাও লাগতে পারে। এগুলো হলো রিকনস্ট্রাকশন। তারপরে যদি তুমি আইলোস্টমি এবার কলোস্টমি করে থেকে থাকো, সেটাকে রিপোজিশন করে দিতে হবে। তুমি ইউরেথ্রা দিয়ে ইউরিন ডাইভারশন করেছিলে, ওটা তোমাকে রিমুভ করে দেখা নর্মাল লাইফে ফিরতে হবে। এইগুলোই হচ্ছে তোমার রিকনস্ট্রাকশন। ঠিক আছে? নাও এই যে আমরা এতগুলো কথা বললাম, এই ডিজিজটা তো ও ভদ্রলোক না, ও তো অলওয়েজ তোমাকে তো বিপদে ফেলার চেষ্টা করতে পারে। তো ডিউরিং দেয়ার ডিজিজ কোর্স অফ দি ডিজিজ দেয়ার মে বি সাম কমপ্লিকেশন। আমাদের এই কমপ্লিকেশনটার প্রতিও আমাদের নজর রাখতে হবে, যাতে করে এই ডিজিজটা কোনো কমপ্লিকেশনের ভিতরে আমাকে না ফেলে। অ্যান্ড হোয়াট মে বি দি কমপ্লিকেশন দ্যাট মে অ্যারাইজ হিয়ার? ফার্স্ট হচ্ছে আনরিজলভড সেপসিস। তুমি এত চেষ্টা করছো, তুমি মাল্টিপল ড্রাগ দিচ্ছ, ডিব্রাইভমেন্ট করছো, পেশেন্টের নিউট্রিশনাল স্ট্যাটাসটাকে তুমি রেইজ করছো, ব্লাড লস আছে ব্লাড দিচ্ছ, ইভেন দেন সেপসিসটাকে তুমি কন্ট্রোল করতে পারছো না, তাহলে কিন্তু তাকে বুঝতে হবে যে এটা ওনটা কমপ্লিকেটেড অবস্থায় চলে গেছে। তাহলে আনরিজলভড সেপসিস, এটা অ্যানাদার ফার্স্ট কমপ্লিকেশন। আনরিকগনাইজড কজ অফ দি ইনফেকশন। আমরা যে কারণগুলো জেনেছি যে এই কারণগুলোর জন্য ফরেনাস গ্যাংগ্রিন হয়,
কিন্তু সেগুলো কোনোটাই মিলছে না, আনরিকগনাইজড কজ অফ দি ইলনেস। সেটা ভিতরে কি কি আসতে পারে দেখো, পারফোরেটেড পেপটিক আলসার ডিজিজ, অ্যাপেন্ডিসাইটিস, ডাইভার্টিকুলাইটিস অর এক্সটেনশন অফ দি নেক্রোটাইজিং প্রসেস আউটসাইড দি অবভিয়াস উন্ড। যে উন্ডটা আছে ওখানে অন্য জায়গা থেকে কোনো ইনফেক্টিভ ম্যাটেরিয়াল ওখানে এন্ট্রি নিচ্ছে, যার জন্যে ওটা আনরিকগনাইজড কজ হচ্ছে। সেই কোথা থেকে আসতে পারে, অ্যাপেন্ডিসাইটিস থেকে আসতে পারে, পারফোরেটেড পেপটিক আলসার ডিজিজ থেকে আসতে পারে, ডাইভার্টিকুলাইটিস থেকে ওখানে ইনফেকশন তোমার স্প্রেড করতে পারে। তাহলে ও কতগুলো জিনিস নিয়ে সে বসবাস করে চিন্তা করো। আরেকটা কি আছে, কমপ্লিকেশন অফ সিভিয়ার অ্যাকিউট ইলনেস, দ্যাট ইজ সব কিছু ঠিক আছে কিন্তু পেশেন্টের জেনারেল কন্ডিশনটা এত পুয়ার যে সে ইটসেলফ আরেকটা কমপ্লিকেশন হয়ে দাঁড়িয়েছে, দ্যাট ইজ ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস ডেভেলপ করে ফেলেছে, নিউমোনিয়া ডেভেলপ করেছে। নিউমোনিয়া তো হয় চেস্টে, আমাদের ডিজিজ তো রয়েছে পেরিনিয়াল রিজনে। তাহলে ওখান থেকে যদি এই পেশেন্টের যদি নিউমোনিয়া ডেভেলপ করে, যদি এন্ডোকার্ডাইটিস ডেভেলপ করে, তখন এগুলো তো ঠেকানো আরও মুশকিল, এবং এইগুলো হচ্ছে কমপ্লিকেশন। আর একটা আছে কি, প্লেথোরা অফ কোমরবিড কন্ডিশনস। প্লেথোরা অফ কোমরবিড কন্ডিশনস তার মানে এই পেশেন্টের আগের থেকে কোনো কোমরবিড কন্ডিশন থাকতে পারে, তার এমআই থাকতে পারে, তারপরে তার রেসপিরেটরি ফেলিওর থাকতে পারে, তার প্রেশার আলসার থাকতে পারে, তারপরে এই সময় আবার কোনো পেশেন্টের এমন অবস্থা হয়েছে যে তাকে বেড রেস্ট দেওয়া যাচ্ছে না। এই সমস্ত কোমরবিড কন্ডিশনের জন্যও আমরা একটা কমপ্লিকেটেড হয়ে যেতে পারে এই ট্রিটমেন্টটা। এবং আমরা এই সমস্ত পেশেন্ট যেগুলো মারা যায় আমাদের হাতে, মোস্ট অফ দি পেশেন্ট মারা যায় নিউমোনিয়া। কিভাবে নিউমোনিয়া ডেভেলপ করে এবং এত সিভিয়ার আকারে হয় যে কোনো ক্রমেই নেবুলাইজেশন কত ব্রঙ্কোডাইলেটর কত কি দিয়েও আমরা এটাকে করতে পারি না, চেক দিতে পারি না। তো যার ফলে এই পেশেন্টকে যখন তুমি ট্রিটমেন্ট করবা তখন তোমার কোমরবিডিটি কমপ্লিকেশন হচ্ছে কিনা এগুলো সবই তোমাকে খেয়াল করতে হবে। এর কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে। এরকম একটা পচা উন্ড পেরিনিয়াল রিজনে পেলেই যে তুমি ফর্নিয়াস গ্যাংগ্রিন বলবা, not necessarily. There may be some other diseases else which can produce a similar but not actually so grievous. Similar কিছু সিমটম প্রডিউস করতে পারে। কি হতে পারে, পেরিনিয়াল রিজনের সেলুলাইটিস হতে পারে, সিম্পল সেলুলাইটিস হতে পারে, তারপরে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া হতে পারে, স্ক্রুটাল অ্যাবসেস হতে পারে, তারপরে স্ট্রেপ্টোকক্কাল নেক্রোটাইজিং ফ্যাসাইটিস হতে পারে, ভাস্কুলার অকুলুশন সিনড্রোম হতে পারে, হারপিস সিমপ্লেক্স হতে পারে, গনোকক্কাল ব্যালানাইটিস অ্যান্ড এডেমা হতে পারে। এই গনোকক্কাল ডিজিজটা আমাদের কাছে এখন খুব কম পাওয়া যায়। তার কারণ কি জানো? ইয়েস, ইউজ অফ ব্যারিয়ার। আর একটা হয়েছে কি, কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো পানের দোকানেও বিক্রি হয়। যারা এই সমস্ত কুকর্ম করে আসে, এই ভাই আমার একটা ট্যাবলেট ক্যাপসুল দাও, ওকে নিল, এও কিছুটা প্রোটেকশন দেয়, যার ফলে আমরা এখন এগুলো পাচ্ছি কম। তারপরে আসছে কি, পলিআর্থ্রাইটিস নোডুসা হতে পারে, অরফেরিন নেক্রোসিস হতে পারে, আর ইরাইথেমা গ্রানুলসাম হতে পারে। এগুলো অনেক ডিজিজ আছে, কয়েকটা নাম মনে রেখো। মেবি সেলুলাইটিস, স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া, স্ক্রুটাল অ্যাবসেস, তারপরে হারপিস সিমপ্লেক্স, গনোকক্কাল ব্যালানাইটিস অ্যান্ড এডেমা, পাউডারমা গ্রানুলসাম, এরকম কতগুলো নাম তুমি মনে রাখো, 4-5টা, যেগুলোতে সিমিলার প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। নাও রিগার্ডিং দি প্রগনোসিস, দেখো এখানে বলছে কি, ইন দি প্রি অ্যান্টিবায়োটিক এরা, যখন অ্যান্টিবায়োটিক এত ভালো আমাদের হাতে আসেনি, দেন ফর্নিয়াস গ্যাংগ্রিন ওয়াজ কমনলি ফ্যাটাল। ইভেন টুডে ইট পজেসেস এ সিগনিফিক্যান্ট রিস্ক অফ মরবিডিটি অ্যান্ড মর্টালিটি। তাহলে বই পুস্তকেই বলছে যে যখন অ্যান্টিবায়োটিকটা আসেনি ভালো, তখন তো এটা 10% ফ্যাটাল ছিল, বাট এখনও it has significant risks of morbidity and mortality. তুমি এত ট্রিটমেন্ট ফ্যাসিলিটি এসেছে, তারপরেও মর্বিডিটিটা হাই। Despite aggressive therapy, the mortality rate for the patients with Fournier's gangrene is nearly 50%. চিন্তা করতে পারছো কত হাই, যে দুজনে যদি Fournier's gangrene হয় তারপরে একজন লস হবে, nearly 50%, because of the aggressive nature of the infection and the presence of underlying comorbidities.
ঠিক আছে? তাহলে আমরা এত কিছু ইফোর্টের পরেও 50% চান্স অফ মর্টালিটি।